প্রায় বছর কুড়িক আগের ঘটনা। কলেজের দিনগুলো আমার জীবনে খুব ভালোই যাচ্ছিল। কলেজ পাস আউট করার পরেও আমি যেখানে থাকতাম সেখানেই আমি কয়েকদিন রয়ে গেলাম। আমি আমার কলেজের প্রফেসর অমলবাবু আর সন্তু ও আলী মিলে ঠিক করেছিলাম যে কোথাও একটা ঘুরে আসি, কারণ আমাদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, আমরা পাস আউট করে ফেলেছি, আর কয়েকদিনের জন্য আমরা মেসে থাকব। তাই প্রফেসর আমাদেরকে বলেছিলেন যে আমরা কোথাও ঘুরে আসি। তাই উনি ঠিক করেছিলেন পাহাড়ি অঞ্চলে আমরা ঘুরতে যাব। প্রফেসর সর্বদা আমাদেরকে খুব গাইড করতেন। উনি আমাদের দিকটা খুবই খেয়াল রাখতেন। আমার বাবার দেওয়ার গাড়িটা করে আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম এক পাহাড়ি অঞ্চলে। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে এক ঘন বন। সেখানে আমরা 4 জন মিলে বেড়াতে গেছিলাম 23শে অক্টোবর 2006 সালে। দার্জিলিংয়ের পাশে এক ঘন জঙ্গলে আমরা বেড়াতে গিয়েছিলাম। আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন চারদিকটা কুয়াশায় ঘেরা। এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি। প্রফেসর আমাকে নিয়ে বনের চারদিকটা ঘুরে দেখাচ্ছিলেন, আর উনি বলছিলেন, নিখিল, এই বনেতে কেমন লাগছে তোদের? এরকম প্রাকৃতিক সৌন্দর্য এর আগে কখনো দেখেছিলি তোরা? দেখিসনি তো? কেমন লাগছে বল? প্রথম দুদিন খুব ভালোই যাচ্ছিল, কিন্তু দুদিন পরে যা ঘটনা আমার চোখের সামনে ঘটেছিল সেটা খুবই দুঃখজনক। আমি ভাবতেও পারিনি আমরা বেড়াতে এসে এরকম একটা অসুবিধায় পড়ব। আমি আর সন্তু মিলে সারা দিন কাজের শেষে যখন একটু শান্তিতে বসে আছি, তখন আলী দৌড়ে এসে চিৎকার করে বলল, নিখিলদা, আমার এখানে ভালো ঠিকছে না। ওই বনের গভীরে কি যেন একটা আওয়াজ আমার কানে ভেসে এলো। আমি একটু হাঁটছিলাম একা একাই বনটা ঘুরে দেখার জন্য, কিন্তু তারপর একটা বিকট আওয়াজ আমার কানে এসে পৌঁছালো। কি ভয়ঙ্কর আওয়াজ! কোনো জন্তু জানোয়ারের আওয়াজ নয়। আলীর কথা আমার বিশ্বাস হলো না, তাই আমি ওকে পাত্তা না দিয়ে একটু বেরিয়ে পড়লাম নিজে বনটা ঘুরে দেখার জন্য। সন্তু আর আলী মিলে ওই জায়গাতেই বসে রইল। আলী হলো আমাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। ও আমাদের থেকে অনেকটাই ছোট, কিন্তু ওর মধ্যে একটা সম্মান কাজ করে, আমাদিকে খুব ভালোবাসে। আমরা আলীকেও খুব ভালোবাসি। সন্তু হলো আমার কলিগ, আমার সঙ্গেই ও একই সাথে পাস আউট করেছে এবছরই। পরের দিন সন্ধ্যাবেলা যখন আমরা 4 জন মিলে একটু গল্পগুজব করছিলাম, হঠাৎ করে প্রফেসর বলে উঠলেন, দেখ নিখিল, এর আগে তো আমরা এখানে কখনো আসিনি, তাই বলছি শোন। বেশি দূর একা একা যাবি না এখান থেকে, কারণ আমার মনে হয় এখানে কিছু অশুভ আত্মা বিরাজ করে।
এখানে কিছু অসুবিধা আছে, তাই কেউ কোথাও যাওয়ার আগে আমার পারমিশন নিস। একা একা কোথাও যাবি না। প্রফেসর এরকম কথা বলে যাবেন আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম ওসব কিছু নয়। আমি আসলে ভূতপ্রেতকে একটু কমই ভয় করি। আমি একটু বেশি সাহসী। পরের দিন সন্ধ্যাবেলা আলী একা একাই একটু ঘুরতে বেরিয়েছিল। প্রফেসর অত করে মানা করার পরেও আলী কোনো কথাই না শুনে একাই একাই বেরিয়ে পড়ল বনটা ঘুরে দেখার জন্য। তারপর তার চোখের সামনে সে যা দেখল তাতে তার জীবন বেরিয়ে আসার মতো। সে এক ভয়ঙ্কর মূর্তি, অশুভ আত্মার সম্মুখীন হলো। সে ভয়ে ওখানেতেই অজ্ঞান হয়ে পড়েছিল সারা রাত। আমি আর সন্তু মিলে যখন ওই দিকেই যাচ্ছিলাম তখন দেখলাম আলী জ্ঞান হারিয়ে ওখানেতে মাটির উপরে শুয়ে আছে। আমি দৌড়ে দৌড়ে গেলাম আলীর কাছে। আলী আলী বলে চিৎকার করলাম। পাশে বসলাম, দেখলাম যে তার প্রাণ আছে, সে এখনো বেঁচে আছে। আলী উঠে হঠাৎ করে বসলো আর সব ঘটনা আমাদিকে যখন খুলে বলল তখন তো আমরা বিশ্বাসই করতে পারছি না যে আমরা কোথায় এসেছি। আমাদের জীবনের শেষ পর্যায়ে চলছে। আমরা মনে হয় আর ফিরে যেতে পারবো না। আলী ভয়ঙ্কর এক আত্মার সম্মুখীন হয়েছিল। পরের দিন সকালবেলা প্রফেসর আলীকে দেখে খুব বকাঝোকা শুরু করে দিলেন। তিনি বললেন, দেখ আলী, তুই বয়সে অনেকটাই ছোট। আমি এত করে মানা করার পরেও তুই একা সন্ধ্যাবেলা বেরিয়েছিলি কেন? তোর জীবনের কি কোনো মায়া নেই? তোর যদি আজকে কিছু একটা হয়ে যেত তাহলে আমি তোর বাড়ির লোককে কি জবাব দিতাম বল? স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এভাবে একা সন্ধ্যাবেলায় বেরোবো না। আসলে আলী বয়সে অনেকটাই ছোট তো, সেই কারণে সে বুঝতে পারেনি যে এরকম ঘটনা তার সম্মুখীন হবে। প্রফেসর আমাদিকে কড়া ভাষায় বলে দিয়েছিলেন আর সন্ধ্যাবেলায় কোথাও যেন একা একা বেড়াতে না যায়। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন স্যার। এই জায়গাতে আর আমাদের থাকা নিরাপদ হবে না। আমরা এখান থেকে বেরিয়ে পড়ি স্যার। কাল সকালবেলায় আমরা চলে যাই এখান থেকে, না হলে আমরা বেঁচে ফিরবো না। স্যার, আমরা সব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি আজকে সন্ধ্যার মধ্যেই। কালকে সকালেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা ঠিক করেছিলাম ওই জায়গাতে আমরা থাকবো না। কাল সকালে আমরা রওনা দেব ওখান থেকে। স্যার আলীকে নিয়ে চললেন একটু ঘুরে বেড়াতে। আলীকে আর একা ছাড়লেন না স্যার। আমি আর সন্তু
সেদিন আর ঘুরতে গেলাম না। ওই জায়গাতেই থেকে গেলাম আমরা দুজনে। আমরা ব্যাগপত্র গোছানোর জন্য তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম। আমি আর সন্তু মিলে দুজনে একটু আগুনের সামনে বসে অনেক গল্প করলাম। খুব ঠান্ডার সময়, দার্জিলিংয়েতে সেই সময় প্রায় তাপমাত্রা 0-র নিচে। ওখানে জল তো বরফ হয়ে যায় আর কনকনে ঠান্ডা। আমরা যখন সন্ধ্যার দিকে দুজনে বসে বসে গল্প করছি, সেই সময় এক বাজে ঘটনা আমাদের জীবনে এরকম আসবে আমরা কখনো ভাবতে পারিনি। বাইরে এতটাই ঠান্ডা, আমরা তাঁবুর মধ্যে ঢুকে একটু বিশ্রাম করছি, সেই সময় এক বিশাল আওয়াজ আমাদের কানে ভেসে এলো। নিখিল, আমাদের এখানেতে আর থাকাটা ঠিক হবে না। দেখলি তো আজকে যা ঘটনা আমাদের সামনে ঘটলো, তা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল। চল নিখিল, আজ রাতেতেই আমরা প্রফেসরের সঙ্গে কথা বলে কাল সকালবেলায় এখান থেকে চলে যেতে হবে। তুই যা একবার প্রফেসরের কাছে। আমরা আজকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, কাল সকালবেলায় এখান থেকে ছেড়ে চলে যাব। আমার জীবনের এরকম ভয়ঙ্কর ঘটনা যেন আর কারোর জীবনে না হয়। এরকম ভয়ঙ্কর ঘটনা আমি যখন ঘুমাই, ঘুমের মধ্যে সব সময় আমার ওই ছবিটা ভেসে আসে। এই ভয়ঙ্কর দৃশ্য, এই ভয়ঙ্কর এক আত্মার আওয়াজ আমি আজও ভুলতে পারিনি। পরের দিন সকালবেলা এক ড্রাইভারের মুখে যখন আমরা সমস্ত ঘটনা শুনলাম, তখন তো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছিল পুরো ঘটনাটাই। এখানেতে 50 বছর আগে এক পরিবার বেড়াতে এসেছিল, আর বেড়াতে এসে এক মহিলার প্রাণ যায়। তারপর থেকেই এই এলাকাটা অশুভ হয়ে পড়ে। পাহাড় থেকে নিচে পড়ে ওই মহিলার প্রাণ যায়, আর ওই মহিলা নাকি রাতের সন্ধ্যাবেলায় সব সময় ওখানে ঘোরাফেরা করে। এটা খুবই ভয়ঙ্কর ছিল।